হচ্ছে না। পশ্চিমবঙ্গে হকারদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে আমি চরম বিরোধিতা করি। দেখুন, আমি মানুষকে চাকরি দিতে পারছি না, রোজগার দিতে পারছি না, রুটি দিতে পারছি না, তারা সেখানটায় বাধ্য হয়ে হকারি করছে। কেউ শখে হকারি তো করছে না। উচ্ছেদ করার আগে তাদেরকে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করুন, এভিকশন নয়, রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করুন, পুনর্বাসনের। তাদের পেটে মারবেন না। এই সরকার হকারদেরকে পেটে মারার ব্যবস্থা করছে। আপনি খেতে দিতে পারবেন না, কিন্তু করে খাবার কিনে নেবেন না। এখানে বৈজ্ঞানিকভাবে যুক্তিসম্মতভাবে একটা কিছু করা উচিত বলে মনে করি। এইভাবে আমার হাতে সবকিছু ক্ষমতা, যা কিছু করে দিলাম, এই পথটা কিন্তু ঠিক হচ্ছে, পদ্ধতি ঠিক হচ্ছে না। পশ্চিমবঙ্গের জায়গার সংকুলান আছে, ডেন্সিটি অফ পপুলেশন কোয়াইট হাই ইন বেঙ্গল। সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যার ঘনত্ব পশ্চিমবঙ্গে। সেখানটা আপনাকে বুঝতে হবে সবকিছু। আবার বলছি, সরকার যেন সংবেদনশীল হয়, সরকার যেন সচেতন হয় সব ব্যাপারে। হকার, সংখ্যালঘু, মন্দির মসজিদ, সব ব্যাপারে সরকারকে সংবেদনশীল হওয়ার কিন্তু দাবি করব, পরামর্শ দেব। পেট্রোল ডিজেলের দাম কি করে কমবে? রাজ্য সরকার তো পেট্রোল ডিজেল করে সেস চাপাচ্ছে, কি করে কমবে? তাদের সেল ট্যাক্স আছে, কি করে কমবে? ভারতবর্ষের সরকার, তারা যখন তেল বাজারে সস্তায় ছিল তখন কিন্তু আমাদের সস্তায় কেউ দেয়নি তেল। বোঝার চেষ্টা করুন, যখন বিশ্বের বাজারে তেলের দাম সস্তায় ছিল, রাশিয়ার কাছ থেকে যখন আমরা ডিসকাউন্টেড মানে সস্তায় তেল খরিদ করতাম, তখন কিন্তু আমাদের কেউ সস্তায় তেল দেয়নি কোম্পানিগুলো। এখন বলছে বিশ্বের বাজারে তেলের দর বেড়েছে, তাই তোমাদের উপর তেলের দর বাড়িয়ে দিচ্ছে। তেলের দর বাড়তে পারে, অস্বীকার করছি না, সরকারকে তার রাস্তা খুঁজতে হবে। সরকার অন্য জায়গা থেকে সেগুলো খরিদ করুক, রাশিয়ার কাছ থেকে খরিদ করুক বেশি বেশি করে তেল। মানলাম ইরানের পথে যেটা হরমুজ পোড়া দিয়ে তেল আসা কমে যাচ্ছে, মানছি, বিকল্প ব্যবস্থা করুন। আজকে 90% তেল আমাদের আমদানি করতে হয়, তাহলে 15 বছর যে ক্ষমতায় থাকবেন আপনারা। বিকল্প শক্তির কথা বললেন, গ্রিন পাওয়ারের কথা বললেন, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হলো, সেগুলো বিনিয়োগ হওয়ার পর আজ কেন আমরা সম্পূর্ণভাবে বিদেশ থেকে তেল আমদানির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে? কেন? প্রশ্ন তো আসবে। সরকার যা বলেছিল তা তো করতে পারেনি। এখন মানুষের উপর দোষ চাপিয়ে দিচ্ছে সবকিছু। মানুষ কোথায় যাবে? বাজারে আগুন লেগে গেছে, সরকারকে সেখানে এগিয়ে আসতে হবে, দাম কমাতে হবে। এখানে অসাধু ব্যবসায়ীরা লুটছে, তার ব্যবস্থা করতে হবে। তেলের দাম বেড়েছে, সবজি তো তার বাড়িতে, সবজি তো আমরা বাড়িতে আনি না, সেগুলোর দাম বাড়ছে কেন? তেল মশলার দাম বাড়ছে কেন? সেখানে তো লাগাম দেওয়া উচিত সরকারের। এখানে সরকার ব্যর্থ হচ্ছে, বাজারে আগুন লেগে যাচ্ছে। এই তো আমাদের পরিচিত দৃশ্য। মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে, সেখানেও টাকা। নেতার বাড়িতে হামলা হচ্ছে, সেখানেও টাকা। খোকাবাবু বুদ্ধিমান, সে টাকা আগে ভাগে সরিয়ে দিয়েছে। ও ডিজিটাল কারবার করে, ওর কাছে টাকা পাওয়া যাবে না। খোকাবাবুর কাছে কিন্তু টাকা পাওয়া যাবে না, ডিজিটাল কারবার করে। তার টাকা সিঙ্গাপুরে পাবেন, তার টাকা দুবাই পাবেন, কিন্তু বাকি নেতারা গাধা গর্ধত্ব আছে, সবাই তার সামলাতে পারে না। তৃণমূল দল সবাই তার বুদ্ধিমান নয়, তাতে ঘরে পাবেন, এরকম প্রচুর ঘরে পাবেন। তাদের সম্পত্তি দেখলে বুঝতে পারবেন, যারা তৃণমূল দলের নেতা, তৃণমূল দলের চেয়ারম্যান, যারা তৃণমূল দলের পঞ্চায়েত, যারা তৃণমূল দলের এমএলএ, টাকা তাদের অভাব নাই। সবকিছুর অভাব থাকতে পারে, তৃণমূল নেতাদের টাকার কিন্তু অভাব নাই। বুঝুন এবার, এটা তৃণমূল আমরা সবই সম্ভব। তৃণমূলের নেতাকে পয়সা দিলে সবই হয়। তৃণমূল এই করে সরকারি পয়সাতে লুট করেছে এইভাবে, সবাই তো জানি আমরা এগুলো। লক্ষ্মীর ভান্ডার শুধু না, ওই যে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী, সব জায়গাতে তো চুরি আর চুরি। 100 দিনের কাজ, চুরি ছাড়া তো কিছু হয়নি এখানটায়। এবং তাতে কি হয়েছে, সরকারি খাজানা শেষ। 8 লক্ষ কোটি টাকা মাথার উপরে ধারের বোঝা রেখে দিদি বিদায় নিয়েছেন। এখন 8 লাখ কোটি টাকা, ভারতবর্ষের সব থেকে বেশি আর্থিক ঋণগ্রস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। 8,15,000 কোটি টাকা প্রায় আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ। বিজেপি বালাদের দেখতে হবে ডবল ইঞ্জিন সরকার কতটা এই ঋণের বোঝা ঠেলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে কিন্তু বহুত মানুষ এখানটায় আসে, এসে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও কিন্তু তারা সহযোগিতা করে। মনে করি এখানকার স্বাস্থ্য পরিষেবা, বাংলাদেশ থেকে আসা রুগীদের কিন্তু এখানে বিরাট একটা অবদান আছে।
মনে করুন বাংলার ট্যুরিজম, পর্যটন, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে আসা মানুষের একটা বিরাট আর্থিক অবদান আছে। কোথাও যেতে হবে না, এই বহরমপুর শহরে চলে যান আজকে, দেখুন কার্ফু লেগে গেছে। কেন না, মুর্শিদাবাদ জেলায় আজ যত সংখ্যালঘু মানুষ সব গ্রামে আছে, তারা ঈদ পালন করছে, তারা কেউ শহরে আসেনি। কার্ফু, যেদিকে যাবেন ফাঁকা, ধুধু প্রান্ত, দোকানপাট সব বন্ধ, খোলা থাকলেও কেউ কাস্টমার নাই। তাহলে বুঝতে পারছেন যে আর্থিক ব্যবস্থার সঙ্গে জনসংখ্যা, তাদের খরিদ করার ক্ষমতা, তাদের সুযোগ সবকিছু থাকা দরকার। না তাকে বহরমপুর খা খা করছে কেন, এটা বুঝতে হবে। সবকিছুর সঙ্গে অর্থনীতিতে জড়িত। তাই বাংলাদেশ থেকে রুগীরা আসে বলে বহরমপুর শহরেও কিন্তু অনেক নার্সিংহোম চলে, এটা মাথায় রাখবেন। অতএব এমন কিছু করা উচিত না যে বাংলাদেশ মানে নিষিদ্ধ জায়গা পশ্চিমবঙ্গ, এটা এই বার্তা যাওয়া ঠিক না। তাহলে আমাদের রাজ্যের আর্থিক ক্ষতি হতে পারে। ওখান থেকে হাজার হাজার রুগী আসে, কলকাতা যত বড় বড় নার্সিংহোম, যত বড় বড় হসপিটাল, দেখবেন গিয়ে বাংলাদেশের রুগী ভর্তি। আবার চলে যান দিল্লি, সেখানে দেখবেন দক্ষিণ পূর্ব এশিয়ার রুগী ভর্তি। চলে যান বোম্বে, আরবের শেখরা ভর্তি। তারা আসে বলে সেখানে ব্যবসাগুলো চলে। তো এমন যেন বাতাবরণ তৈরি করা না হয় বাংলাদেশ মানে আমাদের কাছে নিষিদ্ধ জায়গা না। বাংলাদেশে হিন্দুরাও আছে, মুসলমানরাও আছে, এদেশেও হিন্দু আছে, মুসলমান আছে, সংখ্যা কম বেশি আলাদা কথা, কিন্তু দুই দেশের মধ্যে এমন যেন বাতাবরণ তৈরি না হয় যে দুই দেশের মধ্যে কোনো বৈরতা তৈরি হচ্ছে, এটা কিন্তু ঠিক হবে না। হয়ে যাক, দীর্ঘদিন আমাদের দাবি আছে। আমি নিজে পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি নিজে স্ট্যান্ডিং কমিটি হোমের সদস্য ছিলাম। দীর্ঘদিন ধরে আমরা এটা বলে আসছি রাজ্যকে, যে ফেন্সিং এর ব্যবস্থা করা। আনফেন্স অনেক এলাকার হয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার প্রায় 4000 কিলোমিটারের উপরে, আমাদের 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে পড়ে। তার মধ্যে একটা বড় অংশ সেখানটা আনফেন্স, অর্থাৎ বেড়া না দেওয়া থেকে গেছে। সুরক্ষার জন্য করতেই পারে, এখানে রাজ্যকে সহযোগিতা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যে সহযোগিতা ছিল না, এটা দুঃখের, দুর্ভাগ্যের। কারণ আমিও নিজে স্ট্যান্ডিং কমিটি হোম, অর্থাৎ ভারতবর্ষের যে গৃহ মন্ত্রণালয়, তার স্ট্যান্ডিং কমিটি আমি মেম্বার ছিলাম, আমি জানি এই সমস্যাগুলো। আমি পিএসসির চেয়ারম্যান ছিলাম, আমরা এটা জানি এই সমস্যাগুলো। এই সমস্যা রাজ্য কেন্দ্র উভয়কে বসে মেটাতে হবে, যেন পোরাস বর্ডার না হয়, অর্থাৎ ছিদ্রযুক্ত বর্ডার যেন না হয়। আমি নিজে আমার বক্তব্যে কোথাও বলেছিলাম, আমি একটা লেখাও লিখেছি, একটা আর্টিকেল লিখেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে, সেখানে বলেছিলাম আমাদের বর্ডারের অবস্থাটা এমন যে কেউ যদি মনে করে সকালে ইন্ডিয়াতে ব্রেকফাস্ট করবে, দুপুরে বাংলাদেশে লাঞ্চ করতে পারে, রাতে আবার ডিনার করতে কলকাতা চলে আসতে পারে। আমি নিজে বলেছিলাম, এটা যেন না হয়। দেখুন, আমাদের বক্তব্য একটাই, এই পশ্চিমবঙ্গে 30% উপরে মুসলমান আছে, তাদের ধর্ম ইসলাম ধর্ম। মোটামুটি ইসলাম ধর্মে দুটো সময় থাকে যখন এক বিশাল অংশের মানুষ নামাজে অংশগ্রহণ করে, এক ঈদ, আর দুই ঈদুল আদহা মানে বকরিদ। বাকি যেটা হয় সেটা শুক্রবার জুম্মার নামাজ পড়া হয়। পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যটা, সেটা ডেন্সলি পপুলেটেড, অর্থাৎ এখানে প্রচুর মানুষ এক জায়গায় বসবাস করে। সেইখানটায় স্থানের অভাব হতে পারে। স্থানাভাবের জন্য কখনো রাস্তায়, কখনো এখানে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করা। সেই নামাজ পড়ার সুযোগ তাদেরকে দেওয়া হোক, এবং তারা যেন সবাই একসঙ্গে সে নামাজ পড়ার সুযোগ পায়। কারণটা কি জানেন, মুসলিম ধর্মে এই যে একজোট হয়ে কিছু করা, এটা একটা তাদের ধর্মের একটা অঙ্গ। তার জন্য ঈদগাহ আছে, যাতে এক জায়গায় সব নামাজ পড়তে পারে। জায়গা স্থানের সংকুলন হতে পারে, না হতে পারে, সরকারের সাথে ব্যবস্থা করা দরকার। রেড রোডের পরিবর্তে ব্রিগেডে কোনো অসুবিধা তো কারণ নাই, আমরা অসমর্থন করারও কোনো কারণ নাই। এতদিন করে এসছে মানে এটা নয় এটাই চলতে থাকবে। কিন্তু পাশাপাশি আমি এখানে করতে দেব না, কারণ তারা ইসলামী, এই ভাবনাটার দ্বারা কিন্তু পরিচালিত হওয়া উচিত নয়। যেমন কালকে দেখছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে যে শিফটে নামাজ পড়ো, কয়েকটা শিফটে নামাজ পড়ো। মনে করুন আমাদের যখন দুর্গাপুজো হয়, সন্ধি পুজো হয়, সন্ধি পুজো কি যখন তখন পড়া যেতে পারে না, নির্দিষ্ট টাইমে পড়তে হয়। সে প্রত্যেক ধর্মেরই উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময় আছে, সেইটা যেন সরকার মাথায় রাখে। অর্থাৎ আমি সর্বোপরি যেটা বলতে চাই, সরকার যেন সংবেদনশীল হয়, প্রত্যেক ধর্মের মানুষের জন্য সরকার যেন সংবেদনশীল হয়।
কারণ এ সরকার সকলের সরকার। এ সরকার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সকলের সরকার। আমি চাইব সরকার সংবেদনশীল হোক, প্রত্যেকটা ধর্মকে এই সরকার তাদের নিজ নিজ পাওনা অনুযায়ী সম্মান দিক। সারা বাংলা জুড়ে অবৈধ ভোটার কার্ড, অবৈধ আধার কার্ড এবং অবৈধভাবে বাংলাদেশিদের থাকা, খাওয়া, কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারও পায়, তারা কন্যাশ্রী, শুভশ্রী, যা যা শ্রী আছে সবই পায় দিদির দৌলতে। তাহলে যে মমতা ব্যানার্জি একদিন পার্লামেন্টে গিয়ে পরিচয়পত্র এবং বাংলাদেশের নাম করে প্রতিবাদ করেছিল, তার আমলেই বাংলাদেশের থেকে মানুষেরা এই বাংলা এসে বেআইনিভাবে থাকা, খাওয়া, পড়া সব সুযোগ পেয়ে গেল। আজকে সরকার বলছে তাদেরকে আমরা আবার বাংলাদেশে ফেরত পাঠাবো। এই সরকারের কাছে কত সংখ্যা আছে আমার জানা নাই, কারণ এই সরকার এসআর যখন হচ্ছে তখন বলেছিল 1.5 কোটি 2 কোটি বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, তার কিন্তু এখনো খোঁজ আমরা পেলাম না। 1 জন 2 জন 4 জন 5 জন করে বলা হচ্ছে যে হোল্ডিং সেন্টার রাখছি, তারা প্রকৃত কতটা বাংলাদেশি বা এই দেশি কি কোন দেশি আমাদের জানার কোনো সুযোগ নেই, সরকার জানে। কখনোই আমরা অবৈধ বাংলাদেশিদের এ দেশে অবৈধভাবে থেকে তাদের যা খুশি তাই করার অধিকার পেতে পারে এর আমরা চূড়ান্তভাবে বিরোধিতা করি। কিন্তু একটা কথা হচ্ছে এটাই যে এই বাংলাদেশি ধরার নামে যেন সাধারণ যারা ভারতবাসী, যারা বাংলার মানুষ, যারা দেশের মানুষ, তাদের সঙ্গে যেন কখনো কোনো বঞ্চনা করা না হয়, যেন অত্যাচার করা না হয়, এটা নিশ্চয়ই বলব। কারণ কি এখানে একটা দেখা যাচ্ছে যে মনে করলেই ডিটেনশন ক্যাম্প, মনে করলেই হোল্ডিং সেন্টার, মনে করলেই বাংলাদেশ তাড়ানো যেতে পারে, এরকম একটা যেন বাতাবরণ তৈরি হয়ে গেছে। ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে ভয় হচ্ছে, সংখ্যালঘুদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। মনে করুন আজকে এসআইআর হলো, এসআইআর পর সেখানটাই ট্রাইব্যুনাল হলো, এখনো 5-7 লক্ষ লোকের নাম বাদ আছে, তারা তো আতঙ্কে ভুগছে। অথচ তারা কিন্তু এদেশের ভোটার, তাদের পরিবারের কেউ না কেউ দেখবেন হয়তো এখানকার নাম আছে, কারো নাম নেই। আমাদের প্রার্থী হয়েছিল মাহতাব শেখ, তার ছেলের নাম আছে ভোটার লিস্টে, বইয়ের নাম আছে, তার নাম ছিল না, আমরা সেটা ট্রাইব্যুনাল করে বার করলাম। তো এইরকম ভাবে আরো যেন কারো বিপদ না হয় সেটা কিন্তু দেখার দরকার। এটা কিন্তু অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা দরকার। এটা এভাবে মনে করলাম আর পাঠিয়ে দিলাম, যেন প্রশাসনকে একটা ডিসক্রিপশনারি পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, তুমি মনে করলে সবকিছু করতে পারো, এটা কিন্তু যেন না হয়। সবকিছুর মধ্যে একটা আইনি প্রক্রিয়া যেন থাকে। আর যদি প্রকৃত অর্থে বাংলাদেশিদের এখানে থাকতেই হয়, কোনো কারণে যদি বাংলাদেশিদের এখানে রাখতেই হয়, বাংলাদেশিদের যদি রাখার কোনো প্রয়োজন হয় কোনো কারণে, যেমন ভারতবর্ষের বহু মানুষ বাংলাদেশে গিয়ে চাকরি করে, রুটি রুজি রোজগার করে, অন্য দেশেও যায়, সেরকম বাংলাদেশের যদি কেউ আমাদের দেশে এসে রুটি রুজি করার জন্য চেষ্টা করে বা দাবি করে, সেখানে যেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা ভাবতে পারে সরকার। কারণ এমন অনেক কাজ আছে যেখানটায় শ্রমিকের তারতম্য আছে ভাড়া। যেমন মনে করুন কেরলে দেখছিলাম একটা বাংলাদেশি কেরলে কাজ করছে, সে বলছে বাংলাদেশে আমি পাই 500 টাকা, কেরলে পাচ্ছি 1000 টাকা। আর কেরলের লোকরা কি করছে, তারা আরো বেশি রোজগার করার জন্য চলে যাচ্ছে আরব দেশে। তো স্বাভাবিকভাবে এখানে একটা সাইকেল কাজ করে। তো যদি দেখা যায়, সরকার যদি মনে করে কখনো ভবিষ্যতে যে আইনিভাবে কেউ বাইরের দেশ থেকে সেখানে কাজ করবার ইচ্ছা প্রকাশ করে, তাহলে ওয়ার্ক পারমিট সেটা কথা ভাবতে পারে। কিন্তু কখনোই, আবার স্পষ্ট করে বলতে চাইছি আমরা, কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বা যেই হোক এখানে থেকে যেন তারা অবৈধভাবে সুযোগ গ্রহণ করতে না পারে, রাজ্য দেখবে। 2 নম্বর, এই অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশের তারাও এই আওয়াজে, এই বাতাবরণে যেন বৈধ নিরপরাধ কোনো মানুষের
বঞ্চনা হওয়ার সুযোগ না থাকে, তাদের অধিকার কেড়ে নেওয়ার যেন চেষ্টা না করা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে যারা ডিলিটেড, যারা ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে ট্রাইব্যুনাল গঠন করে যেন দ্রুত সেই ব্যবস্থাটা করা হয়। আর এই যে বাংলাদেশে পাঠানোর বা এখান থেকে তাড়ানো, এই জায়গাটাই যেন ডিসক্রিপশনারি পাওয়ার আমার মনে করলেই তাড়িয়ে দিতে পারি, সেটা না করে যেন তার একটা গাইডলাইন তৈরি করা হয় এবং সেখানে যেন একটা আইনি পরিকাঠামো রাখার ব্যবস্থা করা হয়। কারণ আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে সব কিছুর জন্য কিন্তু আইন আছে। মনে রাখবেন, আজমাল কাসাব সন্ত্রাসবাদী হামলা করেছিল বোম্বেতে, তারও কিন্তু ফাঁসি দেওয়ার আগে তার জন্য উকিল দেওয়া হয়েছিল নিগমকে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। ডিসক্রিপশন মনে করলে আমার করে দিলাম, এটা হতে পারে না। আজমাল কাসাব সে হামলা করেছিল, সন্ত্রাসবাদী হামলা, সবাই দেখেছে জেনেছে, কিন্তু তবুও তার নিজের কথা বলার জন্যে তার হয়ে ভারতবর্ষের উকিল তাকে সরকার টাকা দিয়ে তার জন্য লাগিয়েছিল। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। সরকার